শুরু করছি সুকুমারের একটা কবিতা দিয়ে। মামার বাড়ির কুকুর দুটোর বাঘের মতো চোখ, তাদের আমি খাবার খাওয়াই এমনি আমার রোগ। এমন বুদ্ধি নানানভাবে মাথায় আমার খেলে, সবাই বলে খুব বাহাদুর কিংবা সাবাস ছেলে। বিশ্বকাপের শেষ ম্যাচটা চোখের সামনে যখন ভাসছে, তখন একটা প্রশ্ন এসে সামনে দাঁড়িয়ে পড়ে। আফগানিস্তানের বিপক্ষে যদি ম্যাচটা বাংলাদেশ জিতে যেত, তাহলে সাবাস টাইগার্স তকমা পেত, কিংবা 6 ম্যাচে 4 জয়ে এই বিশ্বকাপকেই বলা হতো বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সেরা আসর। আপনাদের মনে পড়ে 1997 সালে সেই এশিয়া কাপে শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচটার কথা? বৃষ্টিতে ওভার কমিয়ে করা হলো 46, বাংলাদেশের সামনে লক্ষ্য 296। তারপর বিশ্ব দেখেছিল বাংলাদেশের ঘুম পাড়ানি ব্যাটিং। 296কে কখনোই মাথায় না রেখে জাস্ট একটা দল একটার পর একটা বল মোকাবেলা করেই যাচ্ছে। এই যে ইন্টেন্ট, এটাকে আসলে কি বলা যায়? অসহায় আত্মসমর্পণ, নাকি নীরব লড়াই, নাকি আসলে ব্যাটিং প্র্যাকটিস? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ওই ম্যাচের পর রানাতুঙ্গা বলেছিলেন বাংলাদেশের ব্যাটিং ইন্টেন্ট দেখে হতবাক হয়েছেন তিনি। কিন্তু ওই ম্যাচে বাংলাদেশকে ভীরু পরিচয় দেওয়া ঠিক নয়, কারণ তখন অঙ্কুরে নিষ্পাপ শিশুর মতো একটা দল ছিল বাংলাদেশ, যারা কেবল খেলাটা শিখছিল। কিন্তু এরপর পেরিয়ে গেছে 27 বছর। কত গল্প, কত কান্না, কত জয় পরাজয়, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশ। এতটা সময় পেরিয়েও টি-20 ক্রিকেটের এই যুগে হাতে 10 উইকেট নিয়েও 73 বলে 116 রানের চ্যালেঞ্জ নেওয়ার কোনো চেষ্টাই করল না বাংলাদেশ। 12.1 ওভারের লক্ষ্য ছোঁয়া থেকে বাংলাদেশ সরে আসে 23 রানে 3 উইকেট হারানোর পরেই। তখন লক্ষ্য হয় সান্ত্বনার জয়। তারপর মাহমুদুল্লাহর স্পিনের বিপরীতে ওই ওভারটা, কোনো চেষ্টাই যেন নেই কোনো আগ্রাসন, লক্ষ্যহীন নির্লজ্জ আত্মসমর্পণ। কোটি কোটি মানুষের সেমিতে যাবার সমীকরণ মেলানো আর এই ক্রিকেটের প্রতি বাঙালির পাহাড় সম আবেগের সামনে যেন একটা বিশাল স্ক্যাম, একটা প্রতারণা। জয়ের চেষ্টাটুকুই হয়তো চেয়েছিল সবাই, আর কিছু নয়। কোনো জবাবদিহিতা ছাড়া, কোনো সাফল্য ছাড়া, কোনো অর্জন ছাড়াই এই দলটা দিনের পর দিন বাঙালির আবেগের সঙ্গে ছেলে খেলা করে আসছে। আপনাদের কি মনে হয়, এই দায় শুধু ক্রিকেটের, শুধু লিটনের, শুধু সৌম্যের, শুধু মাহমুদুল্লাহর? দেশের অনেক অনেক সিস্টেমের মতো এই সিস্টেম লসের শিকার নয় কি? যেমন ধরুন তানজিদ তামিম, ওপেনার রোলে তার পরিবর্তে বাংলাদেশের কাছে কোনো অপশন ছিল না। এই বিশ্বকাপে তার রেকর্ড কি দুর্বিষহ, অন্যতম সর্বনিম্ন এভারেজ সম্পন্ন ব্যাটার এই বিশ্বকাপের। এই তালিকাটা দেখুন, টি-20 ফরম্যাটের সর্বনিম্ন এভারেজ সম্পন্ন 5 ব্যাটসম্যানের তালিকায় 3 জনই বাংলাদেশের। সৌম্য সরকার 9.60, তানজিদ তামিম 10.85 এবং তামিম ইকবাল 11.20। আর হবেই বা না কেন, তানজিদের তো আর কোনো কম্পিটিটরই নেই। অথচ ভারতের দলটার দিকে তাকান, একটা পজিশনের জন্য কতজনকে নিজেদের প্রুফ করতে হলো। রিঙ্কু সিং, রাহুলদের মতো প্লেয়াররা দলে জায়গায় পায় না। এ নিয়ে অনেকে যুক্তি দেয় যে ভারত তো আসলে অনেক বড় দেশ। আচ্ছা, মানলাম, তাহলে আফগানিস্তান, নেপাল? আবার দেখুন, সদ্য ক্রিকেট খেলা শেখা একটা দলের বিপক্ষে জয় নিয়ে কিভাবে উল্লাস করলো বাংলাদেশ। এত বছর ক্রিকেট খেলার পর মানসিকতায় নিজেদের একটু বড় টিম হিসেবে দেখার সময় কি বাংলাদেশের হয়নি? এরপর সংবাদ সম্মেলনে এসে দলের ক্যাপ্টেনের পরিকল্পনা শুনুন। এই ম্যাচ খেলতে আসার আগে আমাদের পরিকল্পনা ছিল ম্যাচটা আমরা আগে জিতব, এরপর ওই রকম পরিস্থিতি যদি হয় তাহলে চান্সটা আমরা নেব, যেটা আমাদের হাতে ছিল। আমরা ওটা নিতে পারিনি এবং পুরো ব্যাটিং গ্রুপ আমরা বাজে ডিসিশন নিয়েছি। তাহলে দেখুন, প্রথম পরিকল্পনা ছিল কোনো রকমে ম্যাচটা জেতা, এরপর পরিস্থিতি তৈরি হলে সেমিতে খেলার চেষ্টা করা। 27 বছর ক্রিকেট খেলে একটা দল সুপার 8-এ যাবার পর সেমিফাইনালে যাবার চিন্তা তাদের কাছে সেকেন্ডারি প্ল্যান। হাউ ফানি! আর কতবার তারা এই আসরের শিক্ষা নিয়ে পরের আসরে কাজে লাগানোর দোহাই দেবে? আসলে কি আজীবন বাংলাদেশের লক্ষ্য হবে নেক্সট ওয়ার্ল্ড কাপ? না, বিশ্বকাপ জেতার কথা কেউ বলবে না, অন্তত মানসিকতাটা থাকা, লড়াই করার চেষ্টাটা না থাকা ক্রিকেটের এই সময় এসে সত্যি কিন্তু আর মানায় না। হাথুরু সাম্রাজ্য। ক্রিকইনফোর একটা সাক্ষাৎকারে হাথুরু বলেছিলেন, বিপিএলকে তার সার্কাস ব্যতীত আর কিছু মনে হয় না। বিপিএল দেখানো চ্যানেল সামনে আসলে তিনি টিভি বন্ধ করে দেন। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। আবার সেই বিপিএলই বাংলাদেশের টি-20 দল বাছাইয়ের একমাত্র কষ্টিপাথর। জাকির আলীর মতো প্লেয়ারকে এক আসরে রান করতে দেখেই দলে নিয়ে নিলেন হাথুরু। কথা কাজে কতটা গরমিল বুঝতে পারছেন? আবার দীর্ঘ 5-6 বছর একটা দলকে কোচিং করিয়ে লাখ লাখ টাকা বেতন নিয়ে দলের ভেতর গ্রুপিং, পজিশন নিয়ে কাটাছেড়া, এত পরীক্ষা নিরীক্ষার পর যখন
সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, সুপার 8-এ ওঠা বাংলাদেশের জন্য ইনাফ, এরপর যা হবে তা নাকি বোনাস, সেলুকাস। অথচ দেখেন, পোড়া কপাল নিয়ে এবার খেলতে আসা শ্রীলঙ্কার ক্রিকেটে কিভাবে একের পর এক পদত্যাগের হিড়িক লেগেছে। চলে গেছেন কনসালটেন্ট জয়বর্ধনে, চলে যাচ্ছেন হেড কোচ সিলভারউড, বাট ডোন্ট ওয়ারি, হাথুরু থাকছেন। বাংলা ক্রিকেট এবং হেমলক মিডিয়া ট্রায়াল, শাক দিয়ে মাছ ঢাকার প্রবাদটা বাংলাদেশ দলের যেন একদম নিজের। কারণ ভালো বোলিং করলেই ব্যাটিং ব্যর্থতার কথা ভুলে গুলে খেয়ে ফেলে সবাই, শুধু দল নয়, সামাজিক মাধ্যম থেকে শুরু করে প্রায় সকল গণমাধ্যম। এতে করে থলের বেড়ালটা থলেতেই লুকিয়ে থাকে। অন্য দেশের সিলেকশন প্রসেস বা একজন খেলোয়াড় তৈরি হবার প্রসেসে এমন ভাইরাল ইনিংস বা গণমাধ্যমের বায়াসনেস কখনোই সিলেকশনে প্রভাব ফেলে না। মিডিয়া ট্রায়ালের এই নির্মম শিকারী হিসাবে একজনের নাম বলা যায়, ইমরুল কায়েস। এভাবে কাউকে অনেক সুযোগ দিয়ে, কাউকে 1-2 ম্যাচ, আবার কাউকে সেঞ্চুরির পর তাকে তুলে দেওয়া আকাশে। সাময়িক জনপ্রিয়তা নষ্ট করে ফেলে একজন সম্ভাবনাময় ক্রিকেটারের ভবিষ্যৎ। আর কখনোই খেলা দেখব না, এই কথাটা বলেও কোটি কোটি মানুষ নাওয়া খাওয়া ছেড়ে, অফিসের কাজ ভুলে, পরীক্ষার আগের রাতে বই না দেখে এই ক্রিকেট টিমটার প্রতি তাদের আবেগটা চড়িয়ে খেলা দেখতে বসে। তারপর আসে এইসব, কোন কাঠগড়ায় কাকে দাঁড় করিয়ে কি প্রশ্ন করলে এসব উত্তর আসবে তা হয়তো আমাদের কারোরই জানা নেই, কেবল অবাক হয়ে তাকিয়ে দেখা। অবশ্য তাস কিন্তু দেশে ফিরে বলেই দিলেন, আবারও একটা বড় জয়ে দর্শকদের মন জয় করতে চান তিনি। আবার সেই তাসকিনই ঘুমের জন্য নাকি ভারতের সাথে ম্যাচ খেলতে পারেননি। তারপর বেদনা নিয়ে নামে স্বপ্নের ভর্তুকে দেয়া রাত, ঘোর অমানিসায় দেশলাইয়ের জ্বলন্ত কাঠি চুপসে যায় নিভে যাবার পর। কখনো ঝাঁঝালো জ্যোৎস্না, আবার কখনো বিষাদগ্রস্ত ইতিউতি সকাল ভোর। এই বুঝি দারুণ খেলল কেউ, একটা 6, একটা 4 কিংবা ক্লিন হিট। তারপর সময় পেরোয়, আমরা পড়ে থাকি সেই একই প্রপঞ্চে, চেয়ে থাকি দিগন্তে, একই ভ্রুকুটি, তারপর সব শেষ।